আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সোল আপ সংবাদ শিরোনামগুলো। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি। প্রথম পর্যায়ে বাংলাদেশের জন্য 3 কোটি ডোজ। মার্কিন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় বিশ্বজুড়ে উৎকণ্ঠা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক আটক। আইনি লড়াইয়ে গড়াতে পারে মার্কিন নির্বাচন। রিপাবলিকানদের দাবি আদালতে টেকার সম্ভাবনা কম, বলছেন বিশ্লেষকরা। এবং যুদ্ধ নয়, শত্রুকে মোকাবেলার সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর 5টি জাহাজের কমিশনিং। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে ভারতের প্রাইভেট প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, প্রথম ধাপে 3 কোটি ডোজ পাওয়া যাবে, যা 1.5 কোটি মানুষের মাঝে বিনামূল্যে দেবে সরকার। রিপোর্টে আরো জানাচ্ছেন মুরসালিন বাবলা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন যাতে বাজারজাত করার শুরুতেই বাংলাদেশ পেতে পারে, সেজন্য দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুষ্ঠান। শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের জানান, অক্সফোর্ডে আবিষ্কৃত করোনা ভ্যাকসিনটি ইতিমধ্যে কার্যকর প্রমাণিত হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত ভ্যাকসিনটি বেক্সিমকো ফার্মার মাধ্যমে আমদানি করবে বাংলাদেশ। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দিবে। যখনই এটা তৈরি হবে, প্রস্তুত হবে, তখনই বাংলাদেশকে প্রথম ট্রান্সে প্রথম সুবিধামতো সময় বাংলাদেশকে দিবে এবং বেক্সিমকো এই ভ্যাকসিনগুলো আনার জন্য ব্যবস্থা নেবে। এই ভ্যাকসিনটি নিরাপদ হবে মানবদেহের জন্য, কারণ ইতিমধ্যে এটা ইংল্যান্ডে ট্রায়াল হয়েছে, বিভিন্ন দেশে ট্রায়াল হয়েছে এবং খুবই নিরাপদ প্রমাণিত হয়েছে এবং এফেক্টিভ প্রমাণিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, একজন মানুষ 2টি ডোজ পাবেন। প্রতি মাসে 50 লাখ ডোজ আসবে। বাংলাদেশে আসা পর্যন্ত ডোজ প্রতি খরচ হবে $5। আমাদের যে পরিমাণটা 3 কোটি ডোজ পরিমাণ যেটা আছে, সেটা 1.5 কোটি লোককে আমরা এখন দিতে পারবো। মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য 2টি করে ডোজ লাগবে 28 দিন গ্যাপ দিয়ে। প্রথম তো অবশ্যই যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা কাজ করবে, যেমন স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে, যারা ধরেন সামনে যারা পুলিশ কাজ করে, বা আরও যারা সংস্থা আছে, যারা ফ্রন্টলাইন আছে, যারা ফ্রন্টলাইনে, তাদেরকে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। তবে কবে নাগাদ এই ভ্যাকসিন পেতে পারে বাংলাদেশ সুনির্দিষ্টভাবে কিছু বলতে না পারলেও স্বাস্থ্যমন্ত্রীর আশা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব দ্রুতই অক্সফোর্ডের ভ্যাকসিনটির অনুমোদন দেবে। বেক্সিমকো ফার্মা নিজেরাও আলাদাভাবে ভ্যাকসিনটি বাজারজাত করতে পারবে। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 6021 জনের। মৃত্যুর হার 1.45%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1891 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 3,33,588 জন। সুস্থতার হার 80.19%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4,16,006 জন। নমুনা সংগ্রহ হয়েছে 15,040 জনের এবং পরীক্ষা হয়েছে 15,225 জনের। এ সময় শনাক্ত 1,842 জন এবং শনাক্তের হার 12.10%। এবার মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ।
সময় যতই গড়াচ্ছে ততই প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা বাড়ছে মার্কিন নির্বাচনে। কয়েকটি রাজ্যে ভোট গণনা বাকি থাকলেও 264টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এগিয়ে থাকা নেভাদার 6টি ভোট পেলেই বিজয়ী হবেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জিততে হলে ফল ঘোষণার বাকি থাকা 5 অঙ্গরাজ্যেই বিজয়ী হতে হবে। তিনি এখন পর্যন্ত পেয়েছেন 214টি ইলেকটোরাল কলেজ ভোট। ফল ঘোষণার বাকি থাকা রাজ্যের 4টিতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। ভোট গণনার শুরু থেকেই বেশিরভাগ সময়ই এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফল মানতে নারাজ ট্রাম্প নিজেকে জয়ী দাবি করে ভাষণও দেন। এবার নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলে ট্রাম্প দাবি করেছেন ভোট গণনায় কারচুপি হয়েছে। We won states and all of a sudden I said, what happened to the election? It's off. And we have all these announcers saying what happened, and then they said, oh. তবে নির্বাচনে আসল পার্থক্য গড়ে দিয়েছে পোস্টাল ব্যালট। এসব ভোটের বেশিরভাগই যাচ্ছে বাইডেনের ঝুলিতে। সবশেষ সুইং স্টেট মিশিগানেও বাজিমাত করেন ডেমোক্র্যাট প্রার্থী। ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, নির্বাচনে তার জয় অনেকটাই নিশ্চিত। রানিং মেট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গড়ার অঙ্গীকার করেন বাইডেন। I'm confident we'll emerge victorious, but this will not be my victory alone or our victory alone. It'll be a victory for the American people, for our democracy, for America. And there will be no blue states and red states when we win. Just the United States of America. পূর্বের আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা। ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে ট্রাম্প বিরোধী বিক্ষোভ থেকে দোকান ভাঙচুর করা হয়েছে। ন্যাশনাল গার্ডের সদস্যরা সেখানে 10 জনকে গ্রেফতার করেছে। পটকা, হাতুড়ি ও রাইফেলও জব্দ করা হয়েছে। ট্রাম্প ভোট গণনা বন্ধ করার আহ্বান জানানোয় মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসে বিক্ষোভ করেছে 2 শতাধিক মানুষ। তারা প্রধান সড়ক অবরোধ করলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। শিকাগো, ফিলাডেলিয়া ও নিউ ইয়র্কেও একই ধরনের বিক্ষোভ হয়েছে বলে জানা যায়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে বুধবার গভীর রাতে শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তারা প্রায় 50 জনকে গ্রেফতার করেছে। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, আলাস্কা এবং পেনসিলভেনিয়ায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যে কয়েকটি রাজ্যে পোস্টাল ব্যালটের ফল আসতে থাকায় ব্যবধান কমছে। নেভাডায় এগিয়ে থাকা বাইডেনের ফল ধরে রাখতে পারলেই নির্বাচনে জয় নিশ্চিত হয়ে যাবে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন নির্বাচন পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আর দীর্ঘ ভোট গণনা প্রক্রিয়ার পর বাইডেনের সাথে পার্থক্য কম হওয়ায় আদালতে যাওয়ার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় শেষ পর্যন্ত নির্বাচনে আদালতের সিদ্ধান্তের প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। মার্কিন নির্বাচনের আইনি ও সাংবিধানিক নানা বিষয় নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। নির্বাচনী প্রচারের সময়ে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছিলেন বিজয় ছিনিয়ে আনতে প্রয়োজনে আদালতে যাবেন তিনি। সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আদালত ট্রাম্পের অভিযোগ আমলে নিলে তিক্ত আইনি লড়াইয়ে যাবে রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টি। কে হবেন মার্কিন প্রেসিডেন্ট প্রশ্নের উত্তর পেতে কয়েক সপ্তাহও লাগতে পারে। আইনি প্রক্রিয়ায় জটিলতা থাকলেও তার নিষ্পত্তির সময় খুবই সীমিত। 14 ডিসেম্বর স্টেট ইলেক্টররা ইলেকটোরাল ভোট জমা দেবেন। জানুয়ারির 20 তারিখে মার্কিন প্রেসিডেন্ট শপথ নেবেন এবং ঐতিহাসিকভাবে এই তারিখ হেরফেরের কোনো নজির নেই। তাই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেও বিচারকদের সময় খুবই সীমিত। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্প নির্বাচনে কারচুপির যে অভিযোগ এনেছেন তা আদালতে প্রমাণ করা কষ্টসাধ্য। ভোট গণনা থামানোর আবেদনগুলোরও তেমন ভিত্তি নেই। মার্কিন নির্বাচন আদালতে গড়ানোর সবশেষ নজির 2000 সালে। সেবার মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে আল গোরকে হারিয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। ভোট পুনর্গণনার আবেদন হলেও পরে তা নাকচ করে দেন আদালত। এবারও তেমন কোনো আইনি লড়াই হবে কিনা তা জানতে অপেক্ষায় বিশ্ব। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সাথে যুদ্ধ নয়, তবে বাংলাদেশ কখনো আক্রান্ত হলে তা মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে। নৌবাহিনীর 5টি আধুনিক জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সীমার পাশাপাশি সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশের জলসীমা রক্ষা এবং সমুদ্র সম্পদের সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নৌবহরে যুক্ত হল আধুনিক 5টি যুদ্ধজাহাজ। ওমর ফারুক,
আবু উবাইদা প্রত্যাশা যুদ্ধজাহাজগুলো ঘন্টায় সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এবং শত্রুর বিমান জাহাজ ও স্থাপনায় আঘাত হানতে আধুনিক প্রযুক্তির কামান উৎক্ষেপণযোগ্য মিসাইল ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এছাড়াও রয়েছে খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা আধুনিক দুটি জরিপ জাহাজ দর্শক ও তল্লাশি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল জাহাজগুলোর অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটার জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি। তার জন্য আমাদের কাজ করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা ব্লু ইকোনমি এই ধারণাপত্র আমরা নিয়েছি এবং তার উপর আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমাদের যে অর্থনীতিতে অবদান রাখতে পারে এই সমুদ্রের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত সমুদ্র সম্পদ আমাদের রয়েছে সেই সম্পদ আহরণ করা এবং সেগুলিকে কাজে লাগানো, এটাই আমাদের লক্ষ্য। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাই আলোকে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই এবং নৌবাহিনীকে আধুনিক দক্ষ শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বাস্তবমুখী পরিকল্পনা নিই। করোনা সংকটে সাধারণ মানুষের সেবায় নৌবাহিনীর সদস্যদের এগিয়ে আসার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। বুশরা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে ফিরছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে কিভাবে আরও ভালো খেলা যায় আপাতত তা নিয়েই ভাবছেন তিনি। 1 বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদকর্মী ও ভক্ত সমর্থকদের নানা প্রশ্নের উত্তর দেন সাকিব। বলেন, ঠিক যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চান তিনি। দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারলে সেটি হবে তার জীবনের সেরা মুহূর্ত। এখন আমার টার্গেটটা থাকবে আমি যেখান থেকে শেষ করেছিলাম আগে ওই জায়গাটা পৌঁছানো এবং এর থেকেও যেন আরো বেশি ভালো কিছু করতে পারি সেই ধারণা আমার ভেতর থাকবে এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে দোয়া আমি সেটার প্রতিদান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর 2023-এর ওয়ার্ল্ড কাপ যেহেতু ইন্ডিয়াতে, অবশ্যই আমাদের টিমের একটা প্ল্যান থাকবে, সবাই যার যার মতো ইন্ডিভিজুয়াল প্ল্যানও করবে, কেউ যেন এই ধরনের ভুল না করে। স্বাভাবিকভাবে যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে আপনার যে বা আইসিসির কোড অফ কন্ডাক্ট আছে, যে দায়িত্বটা আছে আপনি সাথে সাথে পালন করবেন। আমি যেটা এখন সবসময় বলছি যে আসলে এই ফ্যানদের জন্য আসলে কিভাবে আমি আরো ভালো পারফর্ম করতে পারি সেটা আমার একটা বড় চ্যালেঞ্জ এখন। আশা করি আমি তাদের দোয়াতে এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবো এবং সেই জন্য যা যা করার লাগে আমি সব চেষ্টাই করব। জাতিকে পথ দেখায়, মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর উপর লেখা প্রদর্শনীর সমাপনী ও ডিআরইউ সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কোনো চিত্র প্রকাশ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি করা উচিত নয় উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
একই সাথে ধর্মের নামে কাউকে হত্যা করাও আমরা সমর্থন করি না, একথা বলেন তিনি। মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ব্যঙ্গ করে কোনো চিত্র প্রকাশ করা এবং এর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটি করা উচিত নয়। এবং একই সাথে ধর্মের নামে কাউকে হত্যা করাও সেটিও আমরা সমর্থন করি না। কোনো ধর্মের মানুষকে বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতির পর জানিয়ে ফিরব আজীবন এবং বিশেষ সম্মাননা ছাড়াও 5টি নতুন সহ 20টি ক্যাটাগরিতে দেয়া হবে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। ডিসেম্বর মাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জানাতু বাকিয়া কেকার রিপোর্ট। এক মঞ্চে আবারও সুস্থ সঙ্গীতের বিকাশের লক্ষ্য নিয়ে ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানাতে 2004 সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। মিউজিক অ্যাওয়ার্ডস 2020 পাওয়ার্ড বাই ই ভ্যালি। 2020 সালের চলতি আসরে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পর্বের আয়োজনের বিচার কার্যক্রম শুরু হয়েছে 3রা নভেম্বর। চলছে মূল্যায়ন পর্ব। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবার 19তম আসর এবং আমি প্রতিবারই এর সঙ্গে যুক্ত থাকি। নতুন শিল্পীরা এর থেকে অনেক অনুপ্রাণিত হন এবং তারা কাজে আরো মন দিতে পারেন। সঙ্গীত পরিচালক, আধুনিক, শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবি, ব্যান্ড ও সাউন্ড ইঞ্জিনিয়ারিং সহ সব ক্যাটাগরিতে চলছে বাছাইয়ের কাজ। আমি একজন সঙ্গীত পরিচালক হিসাবে চ্যানেল আইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সমস্ত সঙ্গীত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে একসাথে করার এই মহান উদ্যোগটা নেওয়ার জন্য। পুরস্কার যারা পাবেন তাদের জন্য শুভকামনা রইল। আশা করি তারা এই পুরস্কার প্রাপ্তিটাকে ভবিষ্যতের পাথর হিসেবে কাজে লাগাবেন। সঙ্গীতের যারা কাজ করেন তাদের অনেক ইন্সপিরেশন হয় এবং ওনারা আরও কাজ করার স্পৃহা পায় এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভূমিকা ঐক্য চ্যানেলের মিউজিকের অ্যাওয়ার্ডের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বিচারকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, রফিকুল আলম, লিলি ইসলাম, লীনা তাপসী খান, খুরশিদ আলম, মাকসুদ জামিল মিন্টু, ফরিদা পারভিন, ফুয়াদ নাসের বাবু এবং শামীম আহমেদ। গুণী সঙ্গীত শিল্পী, সুরকার ও খ্যাতনামা সঙ্গীত পরিচালকদের নিয়ে বিচারক প্যানেল 14ই নভেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত মূল্যায়ন শেষ করবেন। তারপরই বিজয়ের মাস ডিসেম্বরে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। Brought to you by ঐক্য স্টোর। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 4,86,00,000-এর বেশি, মৃত্যু 12,33,000 ছাড়িয়েছে আর সুস্থ হয়েছেন 3,48,00,000-এর বেশি মানুষ। সংক্রমণ বাড়ায় শনিবার থেকে গ্রিসে নতুন করে 3 সপ্তাহের লকডাউন বিধি আরোপ করা হবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় যুক্তরাজ্যে লকডাউন শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে 2 সপ্তাহের বিধি নিষেধ আরোপের পর আয়ারল্যান্ডে সংক্রমণ কমেছে। আগামী সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। অ্যাস্ট্রাজেনেকা ও সিএসএল এর সাথে এই বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ নিয়ে মোট 4টি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করল দেশটি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী টেকসই বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্য নিয়ে 100 বর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উদযাপনে 3টি ক্ষেত্র, মৌলিক ও প্রায়োগিক গবেষণা, প্রকল্প, আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করবে বিশ্ববিদ্যালয়। বছর জুড়ে নানা আয়োজনের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 থেকে 2021 মাত্র 8 শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়ে এখন 40,000 শিক্ষার্থী ও 17টি হল, 10টি অনুষদ এবং 12 ইনস্টিটিউটের 2000 শিক্ষক এবং 10,000-এরও বেশি কর্মচারী। গত 12 বছরে অবকাঠামো উন্নয়নে নজর দিয়েছে কর্তৃপক্ষ। 2021 সালে গৌরবের বিশ্ববিদ্যালয় প্রবেশ করছে শতবর্ষে। টেকসই লক্ষ্যমাত্রা অর্জন
ও চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানব সম্পদ তৈরি, এই ভিশন এটিকে সামনে রেখে আমাদের সকল কর্মপ্রয়াস, এবং সেই জন্য আমরা অন্ততপক্ষে 3টি ক্ষেত্র প্রতি গুরুত্ব আরোপ করেছি, 3টি ক্ষেত্র চিহ্নিত করেছি, 3টি গুরুত্ববহ ক্ষেত্র আমরা চিহ্নিত করেছি যেগুলো আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে, সেই নিরিখে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান ও সার্বিক পরিবেশ উন্নয়ন, মৌলিক ও প্রায়োগিক গবেষণা ও প্রকাশনা জোরদারকরণ, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ। শতবর্ষের পথে চলায় বাঙালি ও বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক অর্জনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষ উদযাপনের কার্যক্রম জানানোর সংবাদ সম্মেলনে তারপরও বারবার ঘুরে ফিরে এসেছে একটি প্রশ্ন, নতুন জ্ঞান সৃজন ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান কি? ইন্টারন্যাশনাল নলেজ পুলে বিশ্ববিদ্যালয় কিভাবে অবদান রাখবে, গ্লোবাল নলেজ প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কেমন থাকবে, সেটি কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য। বিশ্বে খুব ব্যতিক্রমভাবেই এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্ষেত্র আছে যে ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছে। একটি হলো যে একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক চেতনার জাগরণ ঘটানো, এটি একটি বড় আকারের অবদান বিশ্ব ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ও মূল্যবোধ বিনির্মাণে উচ্চশিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে 6টি সেমিনার হবে। সেমিনার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাস আয়োজনের উদ্বোধনীতে থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাধিকার সংগ্রাম, বাংলাদেশের অভ্যুদয়, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি ক্ষেত্রে গত শতবর্ষে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে দেশীয় আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য জ্ঞান সৃজন ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পশ্চাৎপদতা রয়েছে, যেটিকে এই বিশ্ববিদ্যালয়ের অকলঙ্ক তিলক বলছেন অনেকেই। নতুন বর্ষের পথে চলায় এই কলঙ্ক মুছে দিয়ে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিবে প্রাচ্যের এই অক্সফোর্ড, এমনই প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড স্যামসাং এর বাংলাদেশি বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল তাদের ই-কমার্স কার্যক্রম শুরু করেছে। এখন থেকে গ্রাহকরা সহজেই অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ইলেকট্রার সব পণ্য। সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ সময় স্যামসাং বাংলাদেশের এমডি মিস্টার ইউন, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সানাউল্লাহ শাহিদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। To focus on online because online মার্কেটটা বাংলাদেশে অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। কাস্টমার বাসায় বসে একটা প্রোডাক্টের ব্যাপারে A to Z যা যা জানার দরকার, বা একটা ফ্রিজ বা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের যা যা স্পেসিফিকেশন আছে তা যাতে ওরা বাসায় বসে জানতে পারে। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লায় কমিউনিটি পুলিশিং ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ঢাকা থেকে এ শাখা উদ্বোধন করেন পুলিশের আইজিপি এবং ব্যাংকের চেয়ারম্যান ডক্টর বেনজির আহমেদ। সে সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, উপ পুলিশ কমিশনার আমিনা বেগম, শ্যামল কুমার নাথ, ব্যাংকের ম্যানেজার সুশান্ত সাহা, মোহাম্মদ রিয়াজ উদ্দিন সহ অন্যরা। পরে উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। খুলনার ডুমুরিয়ায় নতুন তেল ফসল পেরিলা চাষ হচ্ছে। উপকূলীয় পতিত জমিতে পরীক্ষামূলকভাবে চাষে ওই তেল বীজের বাম্পার ফলন পেয়েছেন কৃষক মেহেদি হাসান বাবলু। আরো জানাচ্ছেন ড্যানিয়েল সুজিত বোস।
খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক মেহেদী হাসান বাবুল মাত্র 2 বিঘা জমিতে পরীক্ষামূলক চাষ করেন নতুন তেল ফসল পেরিলা। পাট কাটার পরে এবং রবি মৌসুমের আগে প্রতি জমিতে বাড়তি ফসল হিসেবে চাষ হয়েছে পেরিলার। ঝুঁকিমুক্ত, রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় এলাকার অন্যান্য কৃষক আগ্রহী হয়েছেন এই ফসল চাষে। এটা হচ্ছে বর্ষাকালীন, যেটা বৃষ্টির সময় এই চাষটা করা যায়, অর্থাৎ কৃষক তার অতিরিক্ত একটা তেল জাতীয় সবজি এখানে পাচ্ছে। এখন দেখতেছি তো এটা তো অনেক উন্নত মানের একটা ফসল এবং সরিষার থেকে অনেক লাভজনক ফসল। অনেক ভালো আসছে, অনেক মনে করেন জমির উর্বরতা বাড়ে, ব্যবসা খুব লাভজনক মনে হচ্ছে। আমি আগামীতে এই ফসলের চাষ করব। গ্রাম্য ঘানি বা অটো অয়েল মিলে সহজেই এই তেল বীজ ভাঙানো যায়। এই ফসল চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায়, তাই কৃষি বিভাগ এই ফসল আবাদে উদ্বুদ্ধ করছেন কৃষকদের। যেহেতু এটা সরিষার দানার মতন তেল আমাদের দানা, এবং আমাদের যে লোকাল যে ঘাইন আছে যেটা গরু দিয়ে ঘোরানো হয় সেখান থেকে তেল সংগ্রহ করে, আমরা সেই ঘাইনে এটা ঘোড়ায় তেল সংগ্রহ করতে পারবো। কৃষি বিভাগ জানাচ্ছে পেরিলার ভোজ্য তেল স্বাস্থ্যসম্মত, এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় হৃদরোগের ঝুঁকি কমায়। পাট কাটার পরে আমাদের অধিকাংশ জমি পতিত থাকে, তো সেখানে হচ্ছে আমরা একটা নতুন ফসল আমরা লাগাতে পারি, শেষ লাগে না। এটা খুবই ভালো একটা ফসল এবং এর ফলন হেক্টর প্রতি প্রায় 1.5 টন এবং এর জীবনকাল হচ্ছে 90 দিন। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে পেরিলায় বিশেষ ভূমিকা রাখবে মনে করছেন বিশেষজ্ঞরা। খুলনার ডুমুরিয়া থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। প্রজাতিভেদে মিঠা পানি এবং লোনা পানি দু ধরনের পরিবেশে বাস করে জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিন। মিঠা পানির ডলফিন সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর 24শে অক্টোবর আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস পালন করা হয়। প্রকৃতি সংবাদে দেখুন আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। জলজ প্রতিবেশের অন্যতম প্রাণী ডলফিন। বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে দেখা যায় মিঠা পানির ডলফিন, গাঙ্গেয় শুশুক। এছাড়া সুন্দরবনের নদীগুলোতে গাঙ্গেয় শুশুক ছাড়াও ইরাবতী ডলফিনের বিচরণ রয়েছে। জলজ প্রতিবেশে ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ক্রমাগত নদী ভরাট, নদী দূষণ, মাছ ধরার জালে আটকে পড়া সহ বিভিন্ন কারণে মিঠা পানির ডলফিনের সংখ্যা কমে গিয়ে বিপন্ন হয়ে পড়ছে। তাই ডলফিন সংরক্ষণে সুন্দরবন সহ বিভিন্ন নদীতে ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ডলফিন সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 24 অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি পালিত হয় নানা কর্মসূচি ও আয়োজনের মধ্য দিয়ে। এর মধ্যে ডলফিন ও এর প্রতিবেশ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় জনগণের অংশগ্রহণে সেমিনার আয়োজন এবং শোষক মেলা অন্যতম। সচেতনতা বৃদ্ধি এবং আবাসস্থল সংরক্ষণের মাধ্যমে মিঠা পানির ডলফিনের পাশাপাশি যেমন অন্যান্য জলজ প্রাণী সংরক্ষিত হবে, একই সাথে নিশ্চিত হবে টেকসই জলজ প্রতিবেশ ব্যবস্থা। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম মহানগরীর হালিশহর ফৈল্লাতুলি বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের উপশাখা ও এটিএম বুথ চালু করা হয়েছে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আজম। ব্যাংকের হালিশহর শাখার ব্যবস্থাপক নিয়াজ আহমেদ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যানের পিএস মোহাম্মদ পিয়ারু, চট্টগ্রাম জোনাল অফিসার এএফএম ফয়সাল কবির, স্থানীয় সাবেক কাউন্সিলর নিয়াজ হোসেন মোর্শেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদে আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। রাজধানীতে নৌবাহিনী কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদ, আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছে গোয়েন্দারা।